হ্যালো আমার জানেমানরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো আর আমিও একটু একটু ভালো আছি। তো গল্প শুরু করার আগে বলে দিই, আমি জানি অনেকেই গল্পটার আগের পর্ব ভুলে গেছো। যাদের যাদের মনে আছে তারা এই পর্বটা বুঝতে পারবা, আর যাদের যাদের মনে নাই তারা একটু অল্প একটু আগের পর্বটা দেখলেই মনে পড়ে যাবে। তো বেশি কথা না বলে স্টোরিটা শুরু করি। স্টোরি এনজয় করো। আজ কলেজে একটু কাজ আছে, যেই কারণে তাড়াতাড়ি বের হতে হবে। সেই মতে জাঙ্কুক তৈরি হয়ে নিচে আসে। নিচে আসতেই জিন খাবার দেয়। জাঙ্কুক খাবার খাচ্ছে, পাশে সোফাইতে বসে আছে। বারবার আর চোখে জাঙ্কুকের দিকেই তাকাচ্ছে। কালকের কথাতে এখনো রেগে আছে তে, তবে মানুষটা এত আকর্ষণীয়, চোখ সরাতেই পারে না। আয়ু ডিমের বোনা হাতে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুক, বাপ আমার আর একটু তরকারি দেই। না না, দরকার নাই। আয়ু তরকারিটা নামিয়ে জাঙ্কুকের পাশে বসে। সামনেই লিসা এসে বসে। মূলত আয়ু ইশারা করাতেই লিসা জাঙ্কুকের সামনে এসে বসলো। জাঙ্কুক বাবা, বলতেছি যে বাপ, বয়স তো কম হয় নাই, বিয়া শাদী করবে না নাকি? জাঙ্কুক খেতে খেতেই জবাব দেয়, ভাবছি। আয়ু একগাল হাসি দেয়, পরক্ষণেই বলে, বলতেছি যে আমার মাইয়াটারে কি পছন্দ হয় না বাপ? সে তোমারে কত পছন্দ করে। আমার মাইয়াটা তো ভালোই, কোনো দিক দিয়ে কমা না। আমার মাইয়াটারে কি পছন্দ হয়? জাঙ্কুক খাওয়া বন্ধ করে না, খেতে খেতেই বলে, তোমার মেয়ে ক্যারিয়ার ঠিক করার সময় এখন। সে তো বিয়ের পরেও করতে পারবো, বিয়া হইলে তো এই বাড়িতেই থাকবে, তাই না বাপ? তুমি যদি রাজি থাকো তাহলে বড় ভাইজানরে এই বিষয়ে কইতাম। জাঙ্কুক মাথা নিচু অবস্থায় হঠাৎ তের দিকে তাকায়। তে দুই হাত কচলাচ্ছে আর পা সমানে নড়াচ্ছে। জাঙ্কুক বুঝতে পারে তে ভীষণ পরিমাণে নার্ভাস। জাঙ্কুক, আমার মায়াদার মধ্যে কি এমন কম আছে কও তো? তুমি কইলে সে তোমার মনের মতন হইয়া যাইতো। বাপ, তুমি রাজি হইয়া যাও না? তে সমানে পা নাড়াচ্ছে। তার খুব অসহ্য লাগছে। জাঙ্কুক কি রাজি হয়ে যাবে? না না, তার বিশ্বাস জাঙ্কুক মানা করে দেবে। জাঙ্কুকও তের দিকেই তাকিয়ে আছে। তেকে নার্ভাস দেখে তার খুব আনন্দ লাগছে, মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। পরক্ষণে আয়ুর দিকে তাকিয়ে বলে, বয়স তো হয়েছে, আমিও ভাবছিলাম একটা বিয়ে করাই যায়। দেখো তোমরা কি ভালো বোঝো, আমি সবেতেই রাজি। কথাটা শোনা মাত্রই তের পা থেমে যায়, ভূত দেখার মতো স্ট্যাচু হয়ে যায়। এটা কি বললো জাঙ্কুক? সে রাজি? তার মানে এতদিন তে যা যা ভাবতো, হয়তো জাঙ্কুকের মনে তার জন্য একটু হলেও সফট কর্নার আছে, সেটা তাহলে মিথ্যে ভেবেছিল তে। না, এখানে আর থাকতে পারবে না সে। এরপর জাঙ্কুকের মুখ থেকে অন্য কিছু শুনে নিলে নিজেকে সামলাতে পারবে না। সেই দরুন সে ছুটে উপরে চলে যায়। তের উপরে যাওয়া দেখে জাঙ্কুক তার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। জিনা হয়তো কিছু একটা অনুভব করলো। তের এমন কষ্ট পাওয়া, জাঙ্কুকের এমন তাকানো, এসব মোটেও স্বাভাবিক না। ঘরে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তে। উপর হয়ে শুয়ে পড়ল। নিজের ভাগ্যের উপর আজ ভীষণ হাসি পাচ্ছে। ছোট থেকে মা ছিল না, বাবার আদর পাওয়ার আগে তাকেও হারিয়েছে। বলতে গেলে তখন একমাত্র ভরসার হাত ছিল নামজুন মশাই। এই বাড়িতে প্রথম যেদিন এসেছিল সেদিনই ভীষণ ভালো লেগেছিল জিনকে। সে যে আদর করে মামনি ডাকে, অনেক শান্তি লাগে। জীবনে ভালোবাসা কি কখনো অনুভব করে নাই, করবেই বা কি করে। কলেজে প্রতিটা সময় জাঙ্কুক তার উপর কড়া নজর রাখতো। বুগমের সাথেও কথা বলা পছন্দ করত না, যদিও এসবে আগে তের ভীষণ রাগ হতো, অসহ্য লাগতো। তবে ধীরে ধীরে সেই মানুষটাকে ভালোবেসে ফেলে। যদিও তার প্রথম থেকেই অজানা ছিল না যে জাঙ্কুক তাকে পছন্দ করে না, তবে মাঝে মাঝে জাঙ্কুকের এমন কেয়ার আর শাসন দেখে তে মনে মনে ভাবতো হয়তো জাঙ্কুক ভাইয়া একটু হলেও তাকে পছন্দ করে। তবে সব কিছুই আজ ভুল প্রমাণিত হলো।
জাঙ্কুক তাকে পছন্দ করে না, এটা কিছুতেই মানতে পারছে না তে। কেন কেন এমন হলো? কেন তার সাথে বারবার এমন হয়? সে তো শুধু ভালোবাসা চেয়েছিল। কান্নার ফলে কথা আটকে যাওয়ার উপক্রম। আসলে আমি অনেক বোকা। আমি কেন বারবার ভুলে যাই আমি একজন এতিম। এতিমদের ভালোবাসতে নেই, তারা ভালোবাসার যোগ্যই না, তাদের শুধু কষ্ট পাওয়া মানায়। ফুপিয়ে ফুপিয়ে কতক্ষণ কান্না করলো তে। পাশটা ভীষণ ব্যথা হচ্ছে, অবুঝ মনটা ভীষণ ছটফট করছে। বা পাশে হাত রেখে বলে, আমায় কেন ভালোবাসলেন না জাঙ্কুক ভাই? আমি পুরোপুরি চেষ্টা করেছিলাম আপনার মনের মতন হওয়ার, তবে আমি পারিনি। আপনি হলেন আকাশের চাঁদ আর আমি হলাম ছোট একটা তারা। এত তারার ভিড়েও আপনি কেন আমাকে বেছে নিলেন না জাঙ্কুক ভাই? নিমেষেই চোখ দুটো বন্ধ করে নিল। আজ বড্ড একা লাগছে। অবশ্য সে তো একাই, তার তো আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। সে এতিম, এটা কি ভুলে গেলে চলবে? আরো কিছু সময় ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। রাত নেমেছে। জিন অনেকবার ঘুমন্ত থেকে ডেকে গেছে, তবে প্রতিবার বাহানা দিয়ে জিনকে ফেরত পাঠিয়েছে। আর মূলত কিছু ভালো লাগছে না, তবে সারা দিন ঘুমানোর ফলে শরীর ক্লান্ত লাগছে। সবে মাত্র উঠে গোসল সেরেছে, তখনই দরজায় কেউ নক করে। তার দরজা খুলতেই দেখে নামজন ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। নামজনকে দেখা মাত্রই তে সজাগ হয়। বড় আব্বু, আপনি? চলো বসি, তোমার সাথে কথা আছে। তে একটা ঢোক গেলে কি কথা বলবে তিনি? তাহলে কি তে কিছু করেছে? তাকে ভয় পেতে দেখে নামজন হাসে, ধমকের সুরে বলে, কি হলোটা কি? বুঝতে বললাম তো। তে ছোট ছোট পায়ে নামজনের সামনে চেয়ারে বসে পড়ে। নামজন ভাত মাখাতে মাখাতে বলে, আমার কোনো মেয়ে নেই, তোকে আমার মেয়ের চোখে দেখে এসেছি। যেদিন তোর বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেল, সেদিন বলে গেছিল আমি যেন তোর খেয়াল রাখি। আর সেদিন থেকেই তোকে আমার মেয়ের পরিচয়ে বড় করেছি। এত ভালোবাসা দেওয়ার পরেও বাবার জায়গা পেলাম না। কি এমন করব যাতে তুই আমাকে বাবার জায়গা দিবি? নামজনের মুখে এই প্রথম তুই ডাক শুনে তে অবাক হয়। মূলত বাবারা আদর করে তুমি বলে, আবার তুইও বলে। তুই ডাকটা এক এক জনের কাছে ভীষণ কাছের। তে নামজনের দিকে তাকিয়ে বলে, এভাবে কেন বলছেন বড় আব্বু? আপনি আমার পুরো দুনিয়া, এটা আপনিও ভালো করে জানেন। আচ্ছা বেশ, তাহলে কি তুই জানিস না মা, মেয়ে না খেয়ে থাকলে বাবা যে ভালো থাকে না? তে মাথা নিচু করে ফেলে। সে কি বলবে? আমার ছেলেটা কি ভীষণ জ্বালায় রে মা। তের চোখে পানি চলে আসে। পরক্ষণে তে মিনমিন সুরে বলে, এমন কিছুই না বড় আব্বু। আজ থেকে আমাকে শুধু বাবা বলবি, আর সব কথা বলবি, বুঝতে পেরেছিস? বলেই এক লোকমা ভাত এগিয়ে দেয় তের দিকে। তে পানি ভর্তি চোখ নিয়ে নামজনের দিকে তাকায়। তুই খাসনি শুনে আমারও খাওয়া হয়নি রে মা, নে মা এখন খেয়ে নে। তের ভীষণ কান্না পায়। ভাতটুকু মুখে নিয়ে কোনো রকম গিলে ফেলে। একে একে পুরোটুকু ভাত শেষ হয়ে যায়। মুখ মুছিয়ে দিয়ে নামজন বলে, এবার আমিও কয়টা শান্তি মতো খেতে পারবো। তেজ মেহের চোখে তাকিয়ে থাকে নামজনের দিকে, তারপর অনেক আদরে গলায় বলে, বাবা তোমাকে একটু জড়িয়ে ধরি। নামজন হ্যাঁ সম্মতি জানালে তে নামজনের কাঁধে মাথা রাখে, ডান হাত জড়িয়ে ধরে। নামজন মেয়েকে সাথে জড়িয়ে নেয়। তে আর নিজেকে আটকাতে পারে না, ফুপিয়ে কান্না করে ওঠে। ধুর পাগলি মেয়ে, কান্না করছিস কেন? কি হয়েছে বাবাকে বল। বাবা তুমি জানো, তোমার মতো আমাকে কেউ ভালোবাসেনি। নিজের বাবার ভালোবাসাটুকু ভাগ্যে জোটেনি। তবে আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া, তোমার মতন একজনকে পেয়েছি। ধুর পাগলি মেয়ে, এসব কেউ বলে?
আমি থাকতে তোর চিন্তা কিসের? যা এবার রেস্ট নে। আহা, কি সুন্দর বাপ মেয়ের ভালোবাসা। এতক্ষণ যাবৎ জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দৃশ্যটুকু। তারও ভীষণ ইচ্ছা করে তেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, কি হয়েছে তে, এভাবে কান্না করছিস কেন? তবে অজ্ঞতা জিন বলতেই পারে না। কলেজ থেকে ফিরেছে বেশ অনেক সময় হয়ে গেছে, তবে জাঙ্কুকের কিছুই ভালো লাগছে না। আজ দুদিন হলো তের সাথে কথা হয় না। এই দুদিন যাবৎ জাঙ্কুকও একটু ব্যস্ত ছিল, বিধায় সেও তেকে ডাকতে পারেনি। তবে এখন আর সে থাকতে পারছে না। এখনই এই মুহূর্তে থেকে না পেলে, না দেখতে পারলে তার শান্তি লাগবে না। অতঃপর সাথে সাথে মেসেজ করে তের কাছে, তবে মেসেজে ডবল টিক ওঠে না, মানে নেট বন্ধ আছে। জাঙ্কুক ফোন করে, একবার করে দুইবারের বারোতেই ফোন ওঠায় না। তবে আর একবার ফোন করতেই ওপাশ থেকে তের গলা শুনতে পায়। জি বলুন। রুমে আয়। কেন? প্রশ্ন করিস না তে, 1 মিনিটে রুমে আয় বলেই সাথে সাথে কল কেটে দেয়। জাঙ্কুক জানে তে রেগে আছে, তাই যাতে তে কোনো বাহানা না দিতে পারে, যেই কারণে জাঙ্কুক কল কেটে দেয়। জাঙ্কুক ঘড়ি ধরে 1 মিনিট পার করলো, তে আসে নাই। এবার জাঙ্কুকের রাগ বাড়তে থাকে। একে দুদিন যাবত তেকে দেখে নাই, এরপর আবার তে যদি এমন তাল বাহানা করে তো কার না রাগ ওঠে। রাগে চোয়াল শক্ত হয়ে যায়। তের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই তে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। পুরো 30 মিনিট লেট। এত লেট হলো কেন? সরি। ডাকলেন কেন? কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম নিশ্চয়ই। কেন ডেকেছেন সেটা বলুন। ভিতরে আয়। না, এখানেই বলুন। মাথা ব্যথা করছে, মাথাটায় মালিশ লাগবে। তেমন শক্ত করে একটু অভিমানে সুরেই বলে, তো লিসা আপুকে ডেকে নিন, সে তো আপনার বউ হতে যাচ্ছে, তাকেই করতে দিন এসব। না, আমার তোকেই লাগবে। বাড়ির মানুষ দেখলে খারাপ ভাববে ভাইয়া। এক্সট্রা কথা পছন্দ করি না তে, দরজা বন্ধ করে আমার কাছে আয়। পারছি না আমি। জাঙ্কুক কথা কানেই নিল না, তে ঠাই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিজেই দরজা বন্ধ করে জাঙ্কুকের পাশে চলে গেল। জাঙ্কুক বিছানায় শুয়ে আছে, পাশে একটু জায়গা রেখে দিয়েছে। তে বুঝতে পারলো তার জন্যই রেখেছে। তে সেইটুকু জায়গায় বসে পড়ল। কপালে হাত রাখতেই ভিতর ধপ করে উঠল। এই নিয়ে তাকে চতুর্থবার স্পর্শ করলো। কি এমন জাদু আছে এই স্পর্শে যে ছুলেই শরীর কেঁপে ওঠে? পরক্ষণে ধীরে ধীরে কপালে মালিশ করতে লাগলো। জাঙ্কুকের চোখ বন্ধ, হয়তো জাঙ্কুক ঘুমাচ্ছে। তের হাত থেমে গেল। কি অপূর্ব দেখতে এই পুরুষটাকে, মনে হয় সারাক্ষণ তাকিয়েই থাকি। তে থেমে যাওয়া হাতের উপর হঠাৎই জাঙ্কুক হাত রাখলো। তে ভয় কেঁপে উঠলো। জাঙ্কুক কি তবে তাকে এখন বকা দিবে? কিন্তু তাকে ভুল প্রমাণিত করে জাঙ্কুক উঠে গিয়ে তের কোলে মাথা রাখে, হাঁটু জড়িয়ে ধরে। তে পাথর হয়ে গেছে, এভাবে ছোঁয়াতে সে হতবাক। পরক্ষণে জাঙ্কুককে ডাকতে থাকে, ভাইয়া, ভাইয়া, কি করছোটা কি? সারা দেয় না জাঙ্কুক, সে ঘুমাচ্ছে। তে অমন ভাবে পাথর হয়ে বসে থাকে। ঠিক রাত, জাঙ্কুক চোখ খুলতেই কারোর উপস্থিতি টের পায়। খেয়াল করে তের হাত তার মাথার চুলে। বেডে হেলান দিয়ে ঘুমাচ্ছে সে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর টেনে আনে নিজের কাছে। চোখে মুখে ঠোঁটে হাত রাখে, ভালো করে পরখ করে 2-1 বার। কত জেদি হয়েছিস রে, ভালোবাসার কথা মুখ দিয়ে বের হয় না তোর, তাই না? বেয়াদব, শুধু একবার বিয়েটা হতে দে। তোর জেদের 12টা না বাজিয়েছি, তবে আমিও জীবন জাঙ্কুক নই।
কোলে করে তে রুমে নিয়ে গেল জাঙ্কুক। বিছানায় শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়লো। তে ঘুমালে কিছু টের পায় না, এটা জাঙ্কুক ভালোভাবেই জানে। তেকে শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ে, সুন্দর করে জড়িয়ে ধরে, চুলের মধ্যে মুখ ডুবিয়ে বড় একটা নিঃশ্বাস নেয়। মেয়েদের চুলের সুবাস সমস্ত পারফিউমকেও হার মানাবে, আর সেটা যদি হয় প্রিয় মানুষের। আচ্ছা, মেয়ে মানুষের চুলে এত কিসের ঘ্রাণ, আর ছেলেরাই বা এত সুখ কেন পায়? কিছুক্ষণ যাবৎ অমন ভাবে শুয়ে রইল জাঙ্কুক, তারপর ভোরের দিকে নিজের রুমে চলে যায়। নাস্তা টেবিলে সবাই উপস্থিত, আজ বড়রাও উপস্থিত। সকলে নাকি কি জরুরি কথা বলবে, সেই সুবাদে ছোট বড় সকলে আছে। নামজুন লিজাংকে উদ্দেশ্য করে বলে, কিরে সবাইকে আর্জেন্ট ডাকলি যে, কি কথা আছে? ভাইয়া, আমার মেয়ে জাঙ্কুককে পছন্দ করে, আর আমার মনে হয় মেয়েকে অন্য জায়গায় না পাঠিয়ে নিজের বাড়িতে রাখাটাই ভালো। তাই আমি ভাবছিলাম জাঙ্কুক আর লিসার বিয়েটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ততই ভালো। এত তাড়া কিসের লিজাং? জাঙ্কুকের বয়স তো কম হলো না, আর লিসাও তো বড় হয়ে গেছে, তাই আমি ভাবলাম দেরি করাটা ঠিক হবে না। নামজুন খাওয়া ছেড়ে টেবিলে বসে থাকা জাঙ্কুকের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, জাঙ্কুক, তোমার কোনো আপত্তি আছে? কথাটা শোনা মাত্রই তের মনটা মোচড় দিয়ে উঠল। সে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও সেই টাইমে তের দিকেই তাকালো। তার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, প্রেম টেম করে বিয়ে শাদী করার ইচ্ছা ছিল, তবে ওসব আমার জন্য না। আমার সবসময় ভীত লোকের সাথে দেখা হয়, যে না কিছু বলতে পারে আর না কিছু প্রকাশ করতে পারে, শুধু পরে চুপ থাকতে। আয়ু মুখ বাঁকা করে জাঙ্কুকের দিকে তাকায়, তারপর প্রশ্ন করে, কি রে বা, এসব কি বলছিস? তোর বাবা যেটা জিজ্ঞেস করলো সেটা বল। জাঙ্কুক, তোমার অসুবিধা থাকলে তুমি জানাতে পারো। না না, অসুবিধার কি আছে? জীবনে কেউ থাকলে অসুবিধা থাকতো, তবে আমি পিওর সিঙ্গেল, তাহলে না করার কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শুনে তের চোখে পানিতে ভিজে যায়। পাশে ইউনহো ন্যান্সিকে খোঁচা মেরে বলে, এই আপু শোন না। ইউনহো, কি হয়েছে কি? আসলে আমি না, মানে মানে জাঙ্কুক ভাই না আমাকে বলেছে সে তোকে পছন্দ করে। কি? ন্যান্সি এত জোরে শব্দ করে কথাটা বলে যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। জিন তো পানি এগিয়ে দেয়। কি রে মা, কি হলো? গলায় বেঁধেছে নিশ্চয়, নে পানি খা। ন্যান্সি ঢকঢক করে পানি খেয়ে নেয়, তারপর ইউনহোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। পায়ে একটা খোঁচা দেয়। ইউনহো চিল্লিয়ে ওঠে, ন্যান্সি এসব কি হচ্ছেটা কি? এসব আমি মোটেও পছন্দ করি না। সরি বড় আব্বু, তবে এই ইউনহো যা তা বলছে আমাকে। কি বলছে ইউনহো? না না, কিছু না বলেই আর একটা খোঁচা মারে। ইউনহো আবারও আহ করে ওঠে। ওফো ইউনহো, কি হচ্ছেটা কি? আর তুমি আপুকে কি বলেছিলে যেটা শুনে আপু ভূত দেখার মতন ভয় পেল? আসলে বাবা। সাথে সাথে ন্যান্সি ইউনহোর মুখ চেপে ধরে আর থামিয়ে দেয়। না না বাবা, কিছু না, ও যা তা বলে, উল্টো পাল্টা কথা বলে শুধু। ইউনহো ন্যান্সির হাতে কামড় দিয়ে বলে, আপু ছাড়ো আমাকে, আমি আজ বলবোই। বাবা, তুমি জানো জাঙ্কুক ভাইয়া আমাকে কি বলেছে? এটা শুনেই তে চোখ বড় বড় হয়ে যায়। এই ইউনহো আবার কি বলবে? ইউনহো, কি বলেছে জাঙ্কুক? বড় আম্মু, তুমি জানো ভাইয়া তো লিসা আপুকে পছন্দই করে না, ভাইয়া তো তেকে পছন্দ করে। ব্যাস, এটারই ভয় পাচ্ছিল তে, সাথে সাথে মাথা নিচু করে নেয়। আর জানো ভাইয়ার ফোনে তো খালি তের ছবিতে ভরা, সারা সময় শুধু তেকেই দেখে, আমাকেও দেখিয়েছে। জি নামজুন অবাক হয়ে ছেলের দিকে তাকায়। নির্লজ্জ জাঙ্কুক তখনও শান্তিতে নাস্তা করছে, যেন সে কিছুই শুনতে পারেনি।
ছেলের এমন উদ্ভট কথা শুনে লি জাংসুক দেয় এক ধমক। বেয়াদব হচ্ছে দিন দিন, বড়দের সামনে কি বলছো এসব? লিসা জাংকুকের দিকে তাকায়, কষ্টে আর রাগে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নামজন শান্ত চোখে তাকায় জাংকুকের দিকে, তারপর জিজ্ঞাসা করে, জাংকুক, ইউনো এসব কি বলছে? এসব কি সত্যি? জাংকুক প্লেটের শেষ ভাতটুকু ফিনিশ করলো, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, তুমিও ভালো করে জানো বাবা, ইউনহো মিথ্যা কথা বলে না। নামজুন জানে জাংকুক মিথ্যা বলবে না, তাই সে সোজা তের মুখমণ্ডল হয়, সরাসরি জিজ্ঞাসা করে, তে তুইও কি জাংকুককে পছন্দ করিস? তে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে তার উত্তর সে জানে, তবে এভাবে বড়দের সামনে কিভাবে বলবে? ভয় পাস না রে মা, সত্যি করে বল। তে যদি সত্যি আমার ছেলেকে ভালোবেসে থাকিস তাহলে এখনই বলে দে, পরে যাতে আফসোস না করতে হয়। তের হাতটা কাঁপছে, ভীষণ পরিমাণে কাঁপছে, ভীষণ ভয় লাগছে। চোখ তুলে একবার জাংকুকের দিকে তাকায়, যে এখন তার দিকেই তাকিয়ে আছে। তে আবারও একটা ঢোক গেলে জাংকুকের তাকানো ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কিরে তে, বল না, ভালোবাসিস জাংকুককে? তে চুপ করে আছে, আর এই চুপ করে থাকাটাই জাংকুক ভীষণ পরিমাণে অপছন্দ করে। রাগের মাত্রা বেড়েই চলেছে। তে আবারও জাংকুকের দিকে তাকায়। জাংকুক অগ্নি দৃষ্টি দিয়ে তের দিকেই তাকিয়ে আছে। তে ভয় পেয়ে যায়, যেন জাংকুক চোখ দিয়েই বোঝাতে চাইছে, হ্যাঁ বলতে, নাহলে তোর কপালে কষ্ট আছে। পরক্ষণেই তাই চোখ দুটো বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নেয় আর বলে, জি বাবা, আমি ওনাকে ভালোবাসি আর ওনাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে জাংকুক তৃপ্তি হাসি দেয়, টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে, দুজন প্রেমিক প্রেমিকাকে আলাদা না করাই ভালো বাবা, আমার বিয়েতে কোনো সমস্যা নেই, কাল বললে কালই বিয়ে করে নেব। এটা বলে জাংকুক সেখান থেকে চলে যায়। জিন সহ ইউনহো আর ন্যান্সি মুখ চেপে হাসে। এদিকে তে চোখ দুটো বন্ধ করে বসে আছে। সকলকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভীষণ লজ্জা পায়, তাই সেও সেখান থেকে উঠে চলে যায়। এদিকে কষ্টে লিসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। লিসা রেগে সেখান থেকে চলে গেলে পিছন পিছন আয়ু চলে যায়। লিজাং, কিছু বলবি তুই? না ভাইয়া, একটা সম্পর্কে দুজনেরই সম্মতি থাকা জরুরি। জাংকুক যখন অন্য কাউকে ভালোবাসে তাহলে সেখানে লিসার সাথে বিয়ে দেওয়া বোকামি হবে, এতে কষ্ট পাবে তিনজনই। তার থেকে ভালো যে যাকে চায় তার সাথে বিয়ে হওয়া উচিত। আমি জানতাম তুই বুঝবি, যতই হোক তুই আমার ভাই। বেশ, তাহলে বিয়ের ব্যাপারে আলোচনা করা যাক। তে উপরে উঠেই জাংকুকের সাথে চোখাচোখি হয়। জাংকুক পকেটে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে। আমাকে পছন্দ করিস তাহলে? কই না তো। পছন্দ করিস না তাহলে? আচ্ছা, তাহলে বিয়ে ক্যান্সেল, লিসার সাথে বিয়েটা ঠিক করে আসি। না না, আসলে আমি। তাহলে নিজের মুখে স্বীকার করছিস যে আমাকে পছন্দ করিস, রাইট? বলতে বলতেই জাংকুক একদম তের কাছে চলে আসে। তে মাথা নিচু করে আছে, মুখে বলতে বিরক্তি লাগে। তে আর পারলো না নিজেকে আটকাতে। এতদিনের জমানো কষ্ট নিমেষেই চোখের পানি হয়ে বেরিয়ে এলো। ফুপিয়ে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, তো কি করতাম? যতবার ভালোবাসার অনুভব হয়েছে আপনি বারবার সেটা নষ্ট করেছেন। আমার অনুভূতিকে আঘাত করে মিথ্যা প্রমাণ করেছেন। পছন্দ যদি করতেন তাহলে নাটক কেন করেছেন? এতে কতটুকু কষ্ট সহ্য করতে হয়েছে আপনার কোনো ধারণা আছে? জাংকুক সাথে সাথে থেকে জড়িয়ে ধরে, কপালে বড় একটা চুমু দিয়ে বলে, তোর থেকে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি রে চান। তোর মুখের দিকে তাকানোর সাহস আমার হয়ে ওঠেনি। বারবার তোর পানি ভর্তি চোখ মনে পড়লেই কষ্টে শেষ হয়ে যেতাম, কারণ ওই চোখের জলের কারণ ছিলাম আমি। ভয়ে বাড়িতে থাকতাম না। তো আপনি কেন জানালেন না আপনি আমাকে ভালোবাসেন?
আমি শুধু তোর জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তুই নিজের মুখে আমাকে বলবি যে তুই আমাকে কতটা ভালোবাসিস, যার জন্য চাচিকে শুনিয়ে শুনিয়ে সেই রাতে ওই কথাগুলো বলেছিলাম, যাতে চাচি শুনেই ওনার মেয়ের সাথে আমার বিয়ের কথা বলে আর এই কথা শুনে তোর রাগ হয় আর আমাকে ভালোবাসিস এটা প্রকাশ করতে পারিস। তবে আমি তো ভুলে গেছিলাম তোর মতো ভীত এই দুনিয়ায় দুইটা নাই। তারপর ইউনহুকে বলে সবার সামনে এই কথা তুলিয়েছি। তখন যদি ইউনহুর কথা শুনে তাও আমাকে অস্বীকার করতি না, তাহলে থাপড়ে তোর গাল লাল করে দিতাম। ভয় পাই না আমি। আচ্ছা ট্রাই করি একটু। তে গাল এগিয়ে দেয়, তারপর বলে ঠিক আছে নিন, মারুন মারুন না মারুন, ট্রাই করুন। তে চোখ বন্ধ করে অপেক্ষা করে, যদিও একটু ভয় পাচ্ছিল, কারণ জাংকুক মিথ্যা বলে না। কিন্তু পরক্ষণে জাংকুক তের গালে বড় একটা চুমু দিল। তে বড় বড় চোখ করে তাকালো। জাংকুকে ধাক্কা দিয়ে বলল, অসভ্য, সরুন এখান থেকে, বিয়ের আগে কিছু না। জাংকুক অট্ট হাসি দিয়ে ওঠে, অতঃপর আবার তাকে জড়িয়ে ধরে আর চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। জিমিন আজ বাসায় এসেছে। এতদিন বাপের বাড়ি ছিল। সুগা যেহেতু দেশের বাইরে গেছিল, তাই সেই তাকে বাপের বাড়িতে থাকতে বলে গেছে। তবে দেশে ফেরার সময় জিমিনকেও নিয়ে এসেছে। অবশ্য সুগার বাসায় আসার পিছনের কারণ হলো জাংকুক আর তের বিয়ের। জিমিন তো যখন থেকে শুনেছে জাংকুকের সাথে তের বিয়ে হবে, সে তো খুশিতে লাফাতে শুরু করেছে। জিমিন বলেই রেখেছে তার বোনকে সে নিজের হাতে সাজাবে, তাই সকাল থেকেই সাজানোর কাজে লেগে পড়েছে। ভাবি এসব কি দিচ্ছ বলো তো? উনি কিন্তু এসব একটু পছন্দ করে না। উনি যদি দেখে তুমি আমার মুখে মেকআপ করিয়ে দিচ্ছ, তাহলে উনি নির্ঘাত রাগ হবে। এই তুই চুপ কর তো তে। আজ আমার একমাত্র বোনের বিয়ে, তাও আবার আমার হ্যান্ডসাম দেবরের সাথে, না সাজলে হয় বলতো? কিন্তু ভাবি উনি সাজতে বারণ করেছেন, ওসব উনি পছন্দ করেন না। না করলো তাতে কি, কিছু বলবে না। যদি কিছু বলে বলবে আমি সাজিয়েছি। তবু যদি বকা দেয়? দূর পাগলি মেয়ে, তোরই রূপ দেখলে দেবরটা আমার চোখে সরাতে পারবে না। বকা তো দূরের কথা। আর একটা দিনেরই তো ব্যাপার বল, বিয়ে তো রোজ রোজ হবে না, একদিন সাজলে কি হবে? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে ভালো করে সাজিয়ে দাও। ভাইয়ের বিয়ে দেখবা না? আয়ু অস্বস্তিতে মুখ ঘুরিয়ে নেয়। লিসার কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে বলে, কেউ একবার আমার মেয়ের কথাটা ভাবলো না। সকলে নিজের খুশিটা বেছে নিয়েছে, আর আমার মেয়েটা। আয়ুর বলা শেষ হতেই দরজা খুলে জাংকুক প্রবেশ করলো। জাংকুকে দেখে আয়ু মুখ ফিরিয়ে নিল। লিসা এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাইয়া তুমি? যা নিচে যা, তোর বান্ধবীরা এসেছে। ন্যান্সি নিচে চলে যায়। আয়ু একটু কঠোর ভাবেই বলে, এই কি তুমি এখানে? তুমি এখানে কি করতে এসেছো? জানো তো চাচি, সবাই বলে আমার মধ্যে নাকি কোনো মন নেই। তবে তোমরা তো বাড়ির মানুষ, তোমরা অবশ্যই জানবে পরিবারের কোনো মেম্বারের কষ্টে আমি পাষাণ হয়ে থাকতে পারি না। তুমি কি বলতে চাচ্ছ জাংকুক? জাংকুক আয়ুকে ইগনোর করে সোজা চলে যায় লিসার কাছে। লিসা কান্না করছে। জাংকুক তার সামনে বসে পড়ে, কোলের ওপর রাখা হাত দুটো ধরে বলে, ছোট থেকে আজ অব্দি তোকে বোনের নজরে দেখে এসেছি, নিজের হাতে বড় করেছি। তুই, ন্যান্সি, ইউনহো সকলে আমার কাছে ভীষণ প্রিয়। কোনোদিন ভাবিস না জাংকুক ভাই তোকে নিয়ে ভাবে না। সে সব সময় একজন ভাইয়ের মতো তোকে প্রোটেক্ট করতে চেয়েছে। তবে তুই সম্পর্কে ফাটল ধরালি। ভালোবাসা আলাদা জিনিস লিসা, ভালোবাসা দুই পক্ষ থেকে হতে হয়।
আর কাউকে জোর করে ভালোবাসা যায় না, আর ভালোবাসানোর জন্য জোর করানো যায় না। দেখিস, তুই আমার থেকে অনেক ভালো একজনকে পাবি, যে তোর জন্য সব করবে। লিসা আরো জোরে কান্না করে দেয়, ফুপিয়ে উঠে বলে, কিন্তু আমার তোমাকে ভালো লাগে। লিসা, আমি তোকে ভালোবাসতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। তবে একজন বোন হিসাবে তোকে সব থেকে বেশি ভালোবাসি। ভালো তাকে বাসবি যে তোকে ভালোবাসবে। আমার থেকেও 1000 গুণ ভালো পুরুষ তোর জীবনে আসবে, দেখে নিস। সত্যি তো? তোমার মতো ভালো? হ্যাঁ, আমার থেকেও বেশি ভালো। তোমার মতো সুন্দর আর ভালো হবে সে? জাঙ্কুক হাসি লিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার থেকেও ভালো হবে, সব দিক থেকে একদম পারফেক্ট। লিসা খুশি হয়, মেয়ের মুখে মুচকি হাসি দেখে আয়ও খুশি হয়ে যায়। বেশি লোকজন আর আয়োজন জাঙ্কুক খুব একটা পছন্দ করে না, তাই সামান্য কিছু আত্মীয় স্বজন এবং ভাই বোনের ফ্রেন্ডসদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাঙ্কুকের সোজা সাপটা কথা, নরমালি ভাবে বিয়ে হবে, ওসব জামাই আদর আনন্দ আদি খেতা পছন্দ না তার, যেই কারণে অল্প আয়োজনে বিয়েটা সেরে ফেলবে। কাজী এসেছে বলতে বলতে সবাই থেকে সোফা নিয়ে বসায়। দুই পাশে দুটো বড় বড় সোফা, মাঝে বড় একটা পর্দা, অন্য পাশে জাঙ্কুক এখনো আসে নাই। এটা দেখে সকলে কানাঘোষা করছে, এটা অবশ্য তার কিছু যায় আসে না। সে জানে তার জাঙ্কুক ঠিক সময় মতন চলে আসবে। আসলে কাজী কাবিন নামা বের করতেই জাঙ্কুক সেখানে উপস্থিত হয়। অতঃপর সকল নিয়ম কানুন মেনে জাঙ্কুকের বিবাহ সম্পূর্ণ হয়। এই দুলাভাই কোথায় রে? কেন? সে কি বিয়ে হলো আর আমরা বাসর রাত জাগবো না? সুজি ভাইয়া ওসব পছন্দ করে না রে, তাই ডাকলে শুধু শুধু বকা খাওয়া লাগবে। দূর, কিছু হবে না, একদিনই তো। বলে সুজি ন্যান্সিকে নিয়ে সোজা জাঙ্কুকের কাছে চলে যায়, যে তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ন্যান্সিদের দেখে ফোন কেটে দিয়ে তাদের উদ্দেশ্যে বলে, কিছু বলবি তোরা? আসলে দুলা ভাই, আসলে বিয়ে তো হলো, তাহলে আমরা একটু মজা করি। করো, বারণ তো করা হচ্ছে না। না মানে আপনিও গেলে ভালো হতো, মানে আড্ডার ওইখানে বর্ণা থাকলে মানাই নাকি বলেন তো? জাঙ্কুক ভ্রু বাঁকা করে বিরক্তি স্বরে বলে, মজা করবি ভালো কথা, বারণ তো করি নাই, তবে আমাকে এসবের টানার কোনো দরকার নাই। ন্যান্সি তো পুরো চুপ হয়ে থাকে, সে তো জানতোই এমনই কিছু হবে। সুজিও আর কিছু বলে না, অতঃপর দুজনের মন খারাপ করে চলে যায়। কিরে, তোদের দুইটার কি হলো? এরকম ভাবে মুখ করে আছিস কেন? না ভাবি, কিছু না। তো মুখটা বাংলার পাঁচের মতন করে রেখেছিস কেন? আসলে ভাবি, আমরা ভেবেছিলাম সকলে মিলে বাসর জাগবো, মজা করব, তাই জাঙ্কুক ভাইয়াকে ডাকতে গেছিলাম, তবে উনি আমাদের বকা দিয়ে ফিরিয়ে দিলেন। ও, এই ব্যাপার। তোরা তো জানিস সব একই বংশের চামড়া, আগে থেকেই। কথাটা শেষ হওয়ার আগেই জাঙ্কুক ভিতরে প্রবেশ করলো, সোজা গিয়ে তের পাশে বসলো, সকলের উদ্দেশ্যে বলল, 20 মিনিট সময় দিলাম, এরপরে জোর করলে কিন্তু আসবো না। এই কি জাঙ্কুক, তুমি না বললে তুমি আসবে না? কি আর করবো ভাবি, দ্বিতীয় বিয়ে তো আর করতে পারবো না, এটাই প্রথম, এটাই শেষ, তাই ভাবলাম একদিনের জন্য সবার মন খারাপের কারণ না হয় বরং ভালো। এই না হলে আমার দেওর, না তো এখন চুপচাপ বসে পড়ো, আমরা তাহলে মজা শুরু করি। সকলে ভীষণ খুশি হয়ে যায়। অতঃপর ন্যান্সির সকল ফ্রেন্ডসরা সেখানে উপস্থিত হয়। বেশ অনেকক্ষণ তারা মজা করে, আর মজা করতে করতে অনেক রাত হয়ে যায়। দেওয়ালের মাঝে ছোট্ট মনটা ভীষণ ছটফট করছে, মন চাচ্ছে এখান থেকে ছুটে পালিয়ে যায়। একটু পরেই তার কাঙ্ক্ষিত মানুষটা আসবে, তখন কিভাবে সামলাবে নিজেকে?
পরক্ষণেই জাঙ্কুক ভিতরে প্রবেশ করলো। সোজাতের কাছে গিয়ে গাল দুটো আলতো হাতে ধরলো। একবার চোখ বুলিয়ে বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ, আমার বউ, আমার তে, আমার জানেমান। তে লজ্জায় নুয়ে পড়ে, ফাটা বেলুনের মতন চুপসে যায়। জাঙ্কুক তের গাল দুটো ধরে বলে, এতদিন শুধু দূর থেকে ভালোবেসেছি, আজ তোকে আপন করার সময় চলে এসেছে রে জান। পাখি, ভয় পাবি না তো? তে আলতো ভাবে মাথা নাড়িয়ে না সম্মতি জানায়। না, সে ভয় পাবে না। অতঃপর জাঙ্কুক তে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। এই ছোঁয়ায় তের মন ছটফট করে ওঠে। जिंदगी के लिए জাঙ্কুক ভাই, ভাই না, আজ থেকে শুধু জান বলে ডাকবি। বুঝতে পারলি কি বললাম? কি বলবি? জান। ঠিক আছে। ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তোর কল্পনার বাইরে। আমার উন্মাদ ভালোবাসার বেগতিক তোমাতেই পরিপূর্ণ। তুই জাঙ্কুককে জড়িয়ে ধরে। অতঃপর শুরু হয় তাদের নতুন পথ চলার রাস্তা। बस सोचा करते हैं दिल